শীত চলেই গেল, বসন্ত এসে গেছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত কবি সুভাষ মুখোপাধ্যায় বলে গিয়েছিলেন, লিখে গিয়েছিলেন। কিন্তু আসলেও ফুল ফুটেছে, বসন্ত এসেছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্তের এর ব্যাখ্যাটা এরকম তো, যে জীবনে যত প্রতিবন্ধকতাই থাকুক, জীবন তবু এগিয়ে যায়। মানুষ যেটা ইতিবাচক, সেই ইতিবাচক বিষয়কে আনতে লড়াই সংগ্রাম চালু থাকে। মানুষ তার উজ্জ্বল দিনকে নিয়ে আসে কঠিন ঝড় ঝঞ্ঝার বিপরীতে। সেজন্যই ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। কিন্তু এই বসন্তে সত্যি সত্যি একটি নির্বাচন হলো। এই নির্বাচনে গণতান্ত্রিকভাবে বিএনপি বিপুল সংখ্যক আসন সংসদে পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে 212। আমরা এই 1/3 সংখ্যা যে আসন পাওয়াকে ব্রুট মেজরিটি বলি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সেই সংসদের আসনের ভিত্তিতে বিএনপির এখন চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী। আপনাদেরকে অভিনন্দন, বিএনপির সকল নেতাকর্মীকে এবং নতুন এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন। আমাদের এমন একটা দিন গেছে, এই শেখ হাসিনা সরকারের পতনের পরে যখন ইন্টারিম সরকার, প্রতিদিন একটা মব হুমকি, সেই মবের যে দৌরাত্ম্য, শৃঙ্খল তরুণদের তাদের পৃষ্ঠপোষকতা অনায়াসে অবলীলায় করে গেছে ইন্টারিম সরকার। এই নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের যারা নেতা, তারা এই মবের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। সেটা বাড়তে বাড়তেই পর্যায়ে গিয়েছিল। আমরা জানি প্রথিতযশা দুটো প্রখ্যাত মহা খ্যাতিসম্পন্ন পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের অফিস আক্রমণ করেছে, ধ্বংস করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সেগুলো জ্বালাতে উৎসাহ দিয়েছে দেশের বাইরের থেকে, যাদেরকে অনেকে দুষ্টুমি করে বলে মব সম্রাট। দেশের ভিতরে অনেকেও মব সম্রাট আছে। ছায়ানটের মতন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। যদিও এগুলো সব আবার জেগে উঠেছে, আবার ফুটেছে। আমার কাছে মনে হয়েছে, আমাকে যখন প্রশ্ন করা হলো নির্বাচনের আগে রাতে, আমি একখানে বিশ্লেষণ করছিলাম, কথা বলছিলাম নির্বাচন সম্ভাব্য পরের দিন কেমন হবে, 11 রাতে আমি বললাম আগামীকাল নির্বাচন এবং মব সাম্রাজ্যের অবসান। এই কথাগুলোর ভিতরে আসলে জনমানুষের আকাঙ্ক্ষার কথা আছে। মানুষ কি চায়? মানুষ শান্তি চায়, মানুষ চায় সত্যি সত্যি একটি নির্বিঘ্ন জীবন কাটাতে, যে জীবনে তাদের আর্থিক সঙ্গতি সঠিক থাকবে, যে জীবনে তারা যেভাবে আয় রোজগার করতে হয় সেই পথগুলো উন্মুক্ত থাকবে, তাদের নিরাপত্তা নির্বিঘ্ন হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে কখন কোথায় কি হয়, সন্ধ্যার পরে মানুষজন যেতে ভয় পেত। এই মোহাম্মদপুর মিরপুর নামে রাজধানীতে যে জায়গা আছে, সেখানে সন্ধ্যার পরে পরে অনেকখানি দেখা গেছে কিশোর ছেলেপেলেরা বড় বড় চাপাতি হাতে কাউকে আক্রমণ করছে, কোপাচ্ছে। এগুলোর অবসান এখন মানুষ চায়। যেই নির্বাচনটা হয়ে গেল, ফলাফল হলো আমরা লক্ষ্য করছি মাঠে কিছু তরুণ আগে যেমন ইন্টারিম গভর্নমেন্টের সময় কুৎসিত রাজনৈতিক ভাষা ব্যবহার করত, তাদের অনেককে দেখেছি ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দেবো, ধ্বংস করে দেব। এই জেনারেল ওয়াকার, যিনি সামরিক বাহিনীর প্রধান, তাকে কুৎসিতভাবে গালাগালি করেছে, সামরিক সদস্যদেরকে কুৎসিতভাবে গালাগালি করেছে। তারা স্বাধীনতার সকল কিছুকে, 71-এর মুক্তিযুদ্ধকে কুৎসিতভাবে গালাগালি করেছে। এই সব কিছুর কিন্তু একটা অবসান। এখন কেউ আর চিৎকার করে না, কেউ আর কুৎসিতভাবে গালি দেয় না, থেমে গেছে। এটাই হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাষ্ট্র ব্যবস্থার প্রক্রিয়া। জানি এবারে আওয়ামী লীগ নাই, নানাবিধ কারণেই তারা নাই, এটাও সত্য। একটা বিশাল জনগোষ্ঠী তাদের সমর্থক,
কেউ কেউ বলে 30%, কেউ 40%, মানে এটা তো রয়েছেই। সুতরাং আমি এই কথাটি ধরে বিএনপিকে বলবো যে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা আপনাদেরকে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, সেই চ্যালেঞ্জের প্রথম হচ্ছে আওয়ামী লীগ নেই এমন মাঠে আপনাদের প্রতিপক্ষ হচ্ছে ৭১ পরাজিত যারা সেই জামাত ইসলাম। তারা যদিও এখন বলছেন তারা পরিশুদ্ধ, কিন্তু আইডিওলজিক্যালি তারা কিন্তু আপনাদের বিপক্ষে, এবং তারা এরই মধ্যে মাঠে নেমেছে কিছু কথা তুলে যে এই নির্বাচনটিতে অনেক দাগ পড়েছে, তাদের ক্যালকুলেশন তারা বলছে, এবং সেই জন্য তারা ছোটোখাটো মিছিলও করেছে বাইতুল মুকাররম মসজিদের সামনের থেকে। কোন দিন করলো? যেদিন শপথ নেওয়ার, মানে সংসদে শপথ একদিকে হচ্ছে ক্যাবিনেট গঠন হবে, সরকার গঠিত হবে সেই দিন, অর্থাৎ সূত্রপাতটা করে দিল। এখানেও আপনাদেরকে সতর্ক হতে হবে। এই সতর্কতাটা এরকম, যত দেশপ্রেমিক মানুষ আছে, মুক্তিবুদ্ধির মানুষ আছে, সকলকে সাথে করে আপনাদেরকে আসলে পথ চলতে হবে। এবং সবচেয়ে সতর্কতা হচ্ছে দক্ষতা। মন্ত্রিসভা, আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি বলুন তো মন্ত্রিসভা কেমন হলো। মন্ত্রিসভা কেমন হলো এ নিয়ে মত নেই আমার। কিরকম? আসলে এত বছর পরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এই মন্ত্রিসভায় কিছু পরিণত মানুষ আছেন, আর বাকি যারা নেই তাদেরকে বুদ্ধি নিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটা সবাইকে নিয়ে টিম লিডার যিনি, তাকে ভাবতে হবে যে ভুল ভ্রান্তির সুযোগগুলিকে দেওয়া যাবে না। এবং সবচেয়ে জরুরি হচ্ছে যে যদি কোনো মন্ত্রণালয়ের কোনো নেতা, মানে মন্ত্রী সঠিকভাবে নেতৃত্ব দিতে না পারেন, বিষয়গুলো না বোঝেন, তাদের জন্য একটা সত্যিকার সেল দরকার। এই সেলটা তাদেরকে নিয়ে সমস্যাটার সমাধানের জন্য বুদ্ধি নেবে। বুদ্ধিজীবীদের বুদ্ধি নেন, যারা যেই সেক্টরে এক্সপার্ট। এখানে দ্বিধা করার দরকার নাই। আর নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে, ইস্তেহার আছে, সেগুলো আপনারা ক্রমান্বয়ে বাস্তবায়ন করবেন। সেগুলো নিয়ে অনেকে অনেক কথা বলবার আছে। আমি যেমন, আমার কাছে অনেকে জানতে চেয়েছিল, আমি কিছু নিয়ে লিখিতভাবে বলেছি একখানে, যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই কথাগুলো কিন্তু যারা স্ট্র্যাটেজিস্ট তারা স্বাভাবিকভাবে বলবেও। তাহলে নতুনত্ব কি? আসলে জানুন, সোজা সাপটা হচ্ছে যদি বলা হয় যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা হচ্ছে কিনা। জুলাইয়ের আকাঙ্ক্ষা কি ছিল তাহলে? বৈষম্য বিরোধী অবস্থান, মানে সমাজে বৈষম্য নয়। তো সমাজে বৈষম্য নয় এটা যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সাধারণ মানুষের সব কিছু ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এই যে জিনিসপত্র যে দাম, দুদিন আগে যে কলা এই রাজধানীতে 40 টাকা হালি পাওয়া যেত, সেটা রাতারাতি বিশ্বাস করেন 60 টাকা হয়ে গেছে। আমি ধানমন্ডিতে থাকি, দিতে হলো। তো এইরকম আরো কত কিছুর যে দাম তৈরি হবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এগুলো দাম তৈরি হয় কেন? মধ্যপন্থী যারা ফরিয়া আছে তারা এই জায়গায় হাত বসায়, তারা লুটে খায়, সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থা আছে, পুলিশ বাহিনীকে আবার সাহসের সঙ্গে ফিরে আসতে হবে মাঠে, এবং যারা দলীয় ক্যাডার্স আছে তাদেরকে দেশপ্রেমিক হিসেবে কাজ করতে হবে। সবখানে শুধু পয়সা খুঁজলে কিন্তু হবে না। যদি মানুষের ক্রয় ক্ষমতাকে আপনারা নাগালের মধ্যে আনতে পারেন, নিত্য প্রয়োজনীয় জিনিস, আমরা চাল, ডাল, আলু, পটল, পেঁয়াজ, মরিচ, মাছ, মাংস, যেগুলো একদম এসেনশিয়াল, সেগুলোতে খুবই নজর দেওয়া দরকার। আর এই চেইনটা শুরু হয়, আপনারা সবাই জানেন, যেগুলো ইম্পোর্ট হয়, সেই চট্টগ্রামের খাতুনগঞ্জ একটা বড় দুর্বৃত্তায়নের আখড়া। আর প্রত্যেকটা পোর্ট, যেমন হিলি, ভারত থেকে যে মালপত্রগুলো আসে, হিলির একটা রেফারেন্স, তার নাম আমি, এই পোর্টগুলোতে সেখানেই যেন মজুদ হয়ে কোথাও কোনো কিছু আটকে না থাকে। খাতুনগঞ্জতে বিশালভাবে মজুদ হয়, এবং এমনও শোনা গেল কিছুদিন আগে যে সমুদ্রের গভীর জায়গায়, মানে দূরে, পোর্ট থেকে আরো দূরে, ফিডার ভ্যাসেলগুলো শত শত নাকি মালপত্র নিয়ে থমকে দাঁড়িয়ে আছে, তারা ভিড়ছে না জেটিতে, কেননা কৌশলে মজুদ ওইখানে, সাগরের উপরে, ওটাই গোডাউন, ভাসমান, আপনি ধরবেন কেমন করে? ওইখানেও হানা দিতে হবে। অর্থাৎ মাল যা আসবে, যেটা আমদানি হবে, সেটা যেন ওই
চট্টগ্রাম পোর্ট থেকে সরবরাহ সারা দেশে সঠিকভাবে হয় এবং দেশের ভিতরে যেন মজুতদারি না হয়। আর মধ্যপন্থায় যে ফরিয়ারা কাজ করে কিংবা চাঁদাবাজি যারা আছে, চাঁদাবাজকে আপনার রুখতে হবে। এই জায়গায় যদি কাজ করা যায় তাহলে মানুষ দ্রুত স্বস্তিতে আসবে। খুব দুটা বিষয় আপনাদের ইমিডিয়েটলি, আবারও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয়, মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখা, আর জননিরাপত্তা। এই চোর, ছিনতাইকারী, পকেটমার এগুলোকে কঠোরভাবে দমন করা। আর আমার মনে হয় যে পরিস্থিতি আমি দেখছি তাতে সামরিক বাহিনীর সদস্যরা স্বল্প সংখ্যক নাম্বারে হলেও পুলিশ থানাগুলো, স্টেশনগুলো তাদের সহায়তায় আরও বোধহয় কিছুদিন থাকা দরকার বলে আমার মনে হচ্ছে, একজন সিনিয়র সিটিজেন হিসেবে, মানে রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে। আমি শুভকামনা জানাই নতুন সরকারকে এবং আমি আকাঙ্ক্ষা করব, আশা করব যে বিভাজনের বাংলাদেশ আর নয়। অনেক হয়েছে, অনেক গেছে, অনেক ক্ষয় হয়েছে, সমাজ কাঠামোতে অনেক আঘাত পড়েছে, অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, আর নয়। এবারে এমন ধরনের রাজনীতি চাই, সুস্থির সুশৃঙ্খল ধারা, যে রাজনীতি মানুষকে ইতিবাচক একটি আলো দেখাবে এবং বাংলাদেশ আবার ফিরে যাবে তার একটি মর্যাদার জায়গায় বিশ্বের মানচিত্রে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে এতক্ষণ ছিলেন, কথা শুনলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।